নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, কোনো একটা রীতিরেওয়াজ যখন অঞ্চলে সবাই মানে, তার কিছু একটা সারবত্তা অবশ্যই থাকে। হঠাৎ করেই কোনো নিয়ম সবাই একসঙ্গে মানতে শুরু করে দেয় না। অনেকে অনেক কিছু বলবে, বাধা বিপত্তি আসবে, কারণ সমালোচক এখনও আছে, তখনও ছিল। সেই সব ছাপিয়ে যখন যুগ যুগ ধরে সেটা চলে আসে, তার সত্যতা কিছু একটা অবশ্যই থাকে। তার আরও একটা প্রমাণ হলো, যখন সেই রীতিরেওয়াজে কোনো রকম বাধা বিপত্তি আসে, তখন বিপত্তিও আসে। এর চেয়ে বেশি কিছু খুলে বলছি না এই জন্যই যে তাতে ঘটনার মাধুর্য হারাবে। যদি ব্যাপারটা জানতে চাও, তাহলে ঘটনাটা পুরোটা শুনতে হবে। এইরকমই একটা ঘটনা আজ এখানে শেয়ার করেছে অন্তর্শীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই, ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যদি এরকম অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা আরও শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিত দা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল বলছি। এর আগে তোমাকে দুটো ঘটনা শেয়ার করেছিলাম, তুমি শুনিয়েছিলে, খুব ভালো লেগেছে। তাই আজ তোমাকে আবারও একটা ঘটনা শেয়ার করছি। এটাও আমি শুনেছি আমার দিদার থেকে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে একজন লৌকিক দেবতা রয়েছেন। মাদার পীর নামে তিনি পরিচিত। সেই মাদার পীরের আবার কিছু সহচরী রয়েছে, যাদেরকে অপদেবতা মনে করা হয়। মাদারের এই অপদেবতা যদি কাউকে ভর করে, তাহলে তাকে ছাড়াতে হয়, নচেত সমূহ বিপদ। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। যেমন একবার আমার দিদার বাপের বাড়ির ওখানে একটা ঘটনা ঘটেছিল। মনে করা হতো সেই স্থানে একজন মাদার পীর থাকতেন। সে গেলে সেই পীর বাবার একটি নিয়ম ছিল, মাদার পীরের বাঁশ তোলা। অর্থাৎ ঝোপে ঝাড়ে বাঁশ ছাড়ে মাদার পীরের একরকম বাঁশ হতো। সেই বাঁশ দেখতে সাধারণ বাঁশের মতো নয়, একটু অন্যরকম। এলাকাবাসীরা সেটা দেখলেই চিনতে পারত। তারপর সেটা তুলে গাছটাকে লাল গামছা পরিয়ে সারা পাড়া ঘুরে চাল ডাল সংগ্রহ করা হতো। তারপর নিয়মনিষ্ঠাভাবে ভোগ রান্না করে সবাইকে খাওয়ানো হতো। এটাই ছিল নিয়ম। তো একবার হয়েছিল কি, আমার দিদা এবং তার এক কাকাতো বোন একদিন বড়ই কুড়োতে জঙ্গলে গিয়েছিলেন। তারা যখন বড়ই কুড়োচ্ছিলেন, তখন একটা দমকা বাতাসের মতো গরম হাওয়া তাদের গা ঘেঁষে বয়ে গেল। দিদার চোখে মুখে তখন ধুলো ঢুকে যায়। তারপর দিদা চোখ কচলে যখন তাকান, দেখেন ওনার সেই কাকাতো বোন তখন কেমন যেন করছে। ওর ওই আচরণ দেখে দিদা তো খুব অবাক হয়ে গেলেন। বললেন, কি রে, কি হয়েছে তোর, এরকম করছিস কেন? হ্যাঁ? সে তখন বলে, ওই দেখ না, কে হাসছে, কি বলছে, ওদিকে দেখ, লাল শাড়ি পরে ওই বউটা আমার পেছনে পেছনে আসছে। দিদা তো বেশ অবাক হয়ে গেলেন। এদিক ওদিক ঘুরে তাকালেন, কান খাড়া করে শোনার চেষ্টা করলেন, কিন্তু না, কোথাও তো কিছু নেই, সবই স্বাভাবিক।
তারপর দিদা বললেন, কোথায় রে? কিছুই তো নেই, আমি তো কিছুই দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। দিদার বোন তখন বললেন, হ্যাঁ রে, আছে, এখানেই আছে। আমাকে বলছে আমাকে বাড়ি নিয়ে চল, তোর সঙ্গে যাব। তো ব্যাপারটা দিদার স্বাভাবিক মনে হলো না। এরপর বোনকে বুঝিয়ে শুনে ধরে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে আসার পর দিদার বোন তখনও বলছেন, ওই দেখ, দেখছিস বউটা আসছে, এদিকেই আসছে, পালা পালা, শীঘ্র পালা। বোনের এহেন আচরণ দেখে দিদা তো বেশ ভয় পেয়ে গেলেন। তারপর দিদা ওনার বাবাকে ডাক দিলেন। তোমাকে তো আগেই বলেছিলাম দিদার বাবা ছিলেন একজন মা মনসা সাধক। উনি দেখে শুনে বললেন, ওকে তো ভূতে ধরেছে, দাঁড়া দাঁড়া, আমি আসছি বলে উনি গিয়ে তারপর ঠাকুর ঘর থেকে সাধুর দেওয়া ওই রাহু চণ্ডালের হাড়গুলো নিয়ে এলেন। তারপর মা মনসার নাম নিয়ে দিদার বোনের মাথায় যেই সেগুলি ধরলেন, দিদার বোন সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলেন, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। দিদার বাবা বললেন, তাহলে বল, কে তুই? কি তোর পরিচয়? কেন এসেছিস ওর মধ্যে? তো অনেকক্ষণ পর সে বলল, আমি মাদার পীরের প্রেত। ওরা যখন বড়ই কুড়োচ্ছিল, আমি তখন ওখান দিয়েই আসছিলাম। ওরা আমার পথ আটকেছে, তাই আমি ওকে ধরেছি। দিদার বাবা বললেন, তোরা তো বাতাসের মতো থাকিস, তোদের তো দেখা যায় না। সাধারণ মানুষ তোদের দেখবে কি করে, বুঝবে কি করে? ওর কি দোষ? হ্যাঁ, তাও তো সে ওকে ছাড়বে না। শেষে অনেক বাকবিতণ্ডা চলার পর সে বলে, মনসুখদের বাড়িতে থাকি আমি, ওখানে মাদারের বাস উঠেছে। সেগুলি তুলে লাল গামছা দিয়ে বেঁধে সারা পাড়া ঘুরে চাল ডাল জোগাড় করতে হবে, মানুষ খাওয়াতে হবে, তাহলেই আমি চলে যাব, ওকে ছেড়ে দেব। দিদার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। গৃহস্বামীকে দিয়ে আমি সব করাবো। তবে যাওয়ার সময় আমার বাড়ির ওই নারকেল গাছটা থেকে একটা ডাল ভেঙে দিয়ে যা, তাহলে বুঝবো যে তুই চলে গেছিস। যা। তারপরেই দেখা গেল কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, অথচ ওই নারকেল গাছের একটা বড় ডাল নিজে নিজেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল। মানে সে বিদায় নিল। তারপর দিদার বাবা মনসুখদের বাড়িতে গেলেন, পাশেই। গিয়ে দেখলেন সত্যি সত্যি দুটো মাদারের বাঁশ উঠেছে। তারপর সেগুলি মনসুখকে ডেকে দেখালেন। বললেন, তোমাদের বাড়িতে যে মাদারের বাঁশ উঠেছে তোমরা দেখোনি আগে? উনি বললেন, কই না তো দাদা, আমরা তো দেখিনি। দিদার বাবা তখন বললেন, ঠিক আছে, এখন এগুলি কেটে যা যা নিয়ম আছে সেগুলি পালন করো, না হলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। আজ ওই মেয়েটার ওপরে আক্রমণ করেছে, আগামীকাল কিন্তু তোমাদের ওপরেও হতে পারে, তাই আগে ভাগে কাজটা সেরে নাও। এসব বলে দিদার বাবা চলে এলেন। তবে মনসুখ কিন্তু কোনো গুরুত্ব দিলেন না ওনার কথায়। তিনি ওই গাছগুলো কাটেননি, আর কোনো নিয়ম কাজও করেননি, যেমন ছিল সেই রকমই পড়ে রইল। তো এইভাবে আরো কিছুদিন গেল। তারপর থেকেই শুরু হলো কিছু ভয়ঙ্কর দৃশ্য। একে একে বলছি শোনো। মনসুখের বউ যখন রান্না করতেন
তখন কোথা কোথা থেকে বড় বড় পাথর উড়ে এসে পড়তো বাড়িতে, বাড়ির চালে। সে তো তখন খুব ভয় পেয়ে যেত। আবার কখনো চেনা অচেনা কোনো বউ গিয়ে বলতো, কিরে, কি রান্না করছিস? আমাকে একটু দে, আমিও খাই, দে। আবার কখনো ওদের বাড়ির চালের ওপরে কে যেন হাঁটা চলা করত, হেঁটে বেড়াতো। হাসি কান্না কত রকম আওয়াজ হতো এই বাড়ির ভেতরে। কখনো শোনা যেত বাইরে থেকে কে যেন বলছে, তোরা এখনো বাঁশ তুলিসনি, তোদের ক্ষতি করে দেব, তোদের থাকতে দেব না এই বাড়িতে, আমিও যাব না। এসব শুনে তারা যখন বাইরে বেরোতেন দেখতেন যে কেউ কোথাও নেই, কিচ্ছু নেই। সবাই তো খুব ভয় পেয়ে যেতেন ওই দেখে। শেষে একদিন মনসুব আবার দিদা বাড়িতে গিয়ে দিদার বাবার সঙ্গে দেখা করলেন, সব ঘটনা জানালেন তাকে। দাদা, আপনার কাছে এসেছি। আপনার কথায় সেদিন আমল না দিয়ে আমরা বড় ভুল করে ফেলেছি। আমরা কেউ থাকতে পারছি না ওই বাড়িতে। কিসব কাণ্ড ঘটছে, কিভাবে কি করব, আমাদের একটু বলে দিন দাদা। দিদার বাবা তখন নিজে দাঁড়িয়ে থেকে ওনাদেরকে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিলেন। মনসুব তারপর স্নান করে শুদ্ধাচারে সেই গাছগুলি কেটে লাল গামছায় বেঁধে সারা পাড়া ঘুরে চাল ডাল সংগ্রহ করলেন। তারপর রান্না করে পুরো গ্রামের মানুষকে খাওয়ালেন। তারপর থেকে আর কোনো উপদ্রব হতো না। সব আবার আগের মতোই শান্ত স্বাভাবিক হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল মাদার পীরের ঘটনা। তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমি জানতাম না যে এরকম ঘটনা বা এরকম একজন পীর বাবাও রয়েছেন। সত্যি আমার অজানা ছিল। তো এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে রুমিকা। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটি শেয়ার করার জন্য। তবে ঘটনায় যাওয়ার আগে বলি, তোমরাও যদি চাও তোমাদের ঘটনা মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারো সেইভাবেই বলতে পারো। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি রুমিকা। একসময় বারাসাতে থাকতাম, এখন দিল্লিতে থাকি। আজ আমি তোমাকে আবার একটা ঘটনা বলছি। ঘটনাটি 2022-এর। বলি, কাশীধামের নাম কে না শুনেছে, যেখানে মা অন্নপূর্ণা ও বাবা বিশ্বনাথ বিরাজমান। এছাড়াও শোনা যায় কাল ভৈরবের অনুমতি ছাড়া কাশীনগরীতে নাকি প্রবেশ করা যায় না। আর বাবা বিশ্বনাথের দর্শন করে বাবা কাল ভৈরবের দর্শন অবশ্যই করতে হয়। আজ সেই বাবা কাল ভৈরবেরই একটি ঘটনা বলছি। প্রায় রাতেই আমি একটা স্বপ্ন দেখতাম। নীলকণ্ঠ ফুল আর নীলকণ্ঠ ফুলের মালা। আমি ব্যাপারটা বুঝতে পারতাম না, যদিও তেমন আমলও দিতাম না। তো হঠাৎই আমার এক ফ্রেন্ড একদিন আমাকে বলল, চল কাশী থেকে ঘুরে আসি। আমি একটু ভয়ই পেলাম। বন্ধুদের গ্রুপে অনেক জায়গায় এর আগে ঘুরতে গিয়েছি, কিন্তু দুজন মাত্র মেয়ে মিলে এর আগে এত দূরে কখনো যাইনি। তাই আমি একটু আমতামতা করতে লাগলাম। বললাম, না রে, এই মুহূর্তে আমার যাওয়া হবে না রে, পরে আবার কখনো সুযোগ হলে তখন দেখব। তো এরপরে ও একাই চলে গেল। কিন্তু যেতেই আমার মনটা যেন কেমন আনচান করতে লাগলো। বারবার শুধু মনে হচ্ছিল, তীর্থস্থানে যেতে তো ভাগ্য লাগে,
ঠাকুরের ডাক ছাড়া এসব জায়গায় যাওয়া যায় না। ঠাকুর ডাকলেন আর আমি গেলাম না, সুযোগ পেয়েও হাতছাড়া করলাম। এটা কি করলাম আমি? আমি যেন কিছুতেই মনকে বোঝাতে পারছিলাম না। মনটা খুব চঞ্চল হয়ে উঠেছিল। তাই পরের সপ্তাহে আরেকজন ফ্রেন্ডকে জোগাড় করলাম। তাকে বললাম, এই শোন না, চল না একদিন কাশী থেকে ঘুরে আসি, যাবি? বলতেই ও রাজি হয়ে গেল। তারপর ওকে নিয়েই আমি রওনা হলাম কাশী ধামের উদ্দেশ্যে। ওখানে গিয়ে মা অন্নপূর্ণা ও বাবা বিশ্বনাথ দর্শন করলাম, পুজো দিলাম। কি যে ভালো লাগছিল তোমাকে কি বলবো আর। তো পরদিন খুব ভোরে উঠে বাবা কাল ভৈরব দর্শনে গেলাম। সেখানেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। পুজোর ডালা যেখানে বিক্রি হয় সেখান থেকে আমি একটা ডালা নিলাম। তারপর একটা ভালো দেখে আকন্দর মালা নিতে গেলাম। দোকানদার ছেলেটি তখন আমাকে বলল, আকন্দের মালা নয়, আপনি এই নীলকণ্ঠের মালাটা নিন। আমি তো বেশ অবাক হয়ে গেলাম। ছেলেটি আর কাউকে তো এরকম বলছে না, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, তাহলে আমাকে হঠাৎ বলল কেন? তো যাই হোক, তারপর আমি একটা নীলকণ্ঠেরই মালা নিলাম, নিয়ে এরপর মন্দিরে গেলাম। বাবা কাল ভৈরবের দর্শন করলাম, ওনাকে পুজো দিলাম। এখানে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। আমার আগে বা পরে যারাই পুজোয় মালা দিচ্ছিলেন বাবার চরণে ছুঁয়ে আবার ফেরত দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি যে মালাটা দিলাম ওটা আর ফেরত দিলেন না, বাবাকে সমর্পণ করে দিলেন। আমি বেশ আশ্চর্য হয়ে গেলাম। বাবার চরণে ছুঁয়ে সবাইকে মালা ফিরিয়ে দিচ্ছেন, অথচ আমাকে দিলেন না কেন? পরে আমি যখন ব্যাপারটা চিন্তা করলাম, দেখি একে একে দুই, দুয়ে দুয়ে চার, সব অঙ্কের মতো মিলে গেল। বাবা কাল ভৈরব আমার থেকে ওই নীলকণ্ঠ নেবেন বলেই আমাকে স্বপ্ন দেখাতেন। তিনি আমাকে ডাকছিলেন ওনার কাছে আসার জন্য। আমি যখন আকন্দের মালা নিচ্ছিলাম তখন ওই ছেলেটির মুখ থেকে তিনিই বলিয়েছিলেন যে আকন্দ নয়, তোর থেকে আমি নীলকণ্ঠ চাই। তাই সবারটা ফেরত দিলেও আমারটা উনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। আসলে তিনি নিজে মুখ ফুটে কিছুই বলেন না, অন্যকে দিয়ে বলান, অন্যকে দিয়ে করান। তুমি যত কিছুই করার চেষ্টা করো না কেন, আলটিমেট সেটাই হবে যেটা উনি চান। তাই তো এরপর থেকে সেই স্বপ্ন আমি আর কখনো দেখিনি। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুব সত্যি কথা এটা। তার যেটা নেওয়ার ইচ্ছে হবে তিনি সেটাই করিয়ে নেবেন আমাদের দিয়ে। তুমি বুঝতেও পারবে না যে কোথা থেকে কি হয়ে গেল। এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অর্কপ্রভ নস্কর লিখেছে, জয় গুরু বন্দে পুরুষোত্তম দাদা, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা দুটো তোমার মিষ্টি কণ্ঠে পাঠ করার জন্য। মৃন্ময় মাঝি লিখেছে, অমিতদা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এগিয়ে যাওয়ার জন্য তো তোমাদের সাহায্যের প্রয়োজন ভাই। তোমরা তোমাদের জানা ঘটনা দিয়ে সাহায্য করো, অলৌকিককে শেয়ার করে দূর দূরান্তে ছড়িয়ে দাও, এইভাবে অলৌকিকের পাশে থাকো। তো এরপরে সুদেশা সিংহ রয় লিখেছে, প্রথম ঘটনাটা ইউনিক ছিল, ভালো লাগলো। দ্বিতীয়টা দৈবিক ঘটনা, দুর্দান্ত লাগলো। সাগর শর্মা লিখেছে, দারুণ হয়েছে দাদা ভাই, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই, খুব সুন্দর। স্পিরিচুয়াল থেকে লিখেছে, অনবদ্য ঘটনা, অসাধারণ বলার ভঙ্গিমা, কিপ ইট আপ। পিঙ্কি খড়ো লিখেছে,
দারুণ তোমার গলা ভাই, তোমার ঘটনাগুলো শুনে মন ভরে যায়। তোমাকে অনেক অনেক ভালোবাসা। রূপসী গাঙ্গুলি লিখেছে, খুবই ভালো লাগলো ঘটনাগুলো। দ্বিতীয় আর তৃতীয় ঘটনা সত্যি অসাধারণ লাগলো। এছাড়াও আরও কমেন্ট করেছ সোমা মুখার্জি, অমিতা জেঠিমা, গীতাদি, কৌশিক নাগ, চন্দন, মায়াদি, মিঠুন পাল, মৌসুমী মুখার্জি, গোলু সেন, স্বপ্না বাজাল, বেঙ্গলি 676, পলি সেন, টিএন তিরুম, মনীষা কাকিমা, মালবিকা, স্যামসাং গ্যালাক্সি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।